শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শ্রীকান্ত, দ্বিতীয় খণ্ডের ৫ নম্বর পর্ব। কেরেন্টিন কারাবাসের আইন কুলিদের জন্য, ভদ্রলোকের জন্য নয়, এবং যে কেহ জাহাজের ভাড়া ১০ টাকার বেশি দেয় নাই সেই কুলি। চা বাগানের আইনে কি বলে জানি না, তবে জাহাজি আইন এই বটে। এবং কর্তৃপক্ষরাও প্রত্যক্ষ জ্ঞানে কি জানে তা তাঁরাই জানেন, কিন্তু অফিসিয়ালি তাহাদের ইহার অধিক জানার রীতি নাই। অতএব সে যাত্রায় আমরা সকলেই কুলি ছিলাম। সাহেবরা ইহাও জানেন যে কুলির জীবনযাত্রার সাজ সরঞ্জাম এমন কিছু হইতে পারে না, অন্তত হওয়া উচিত নয়, যাহা সে নিজে এক স্থান হইতে স্থানান্তরে ঘাড়ে করিয়া লইয়া যাইতে পারে না। সুতরাং ঘাট হইতে কেরেন্টিন যাত্রীদের জিনিসপত্র বহন করাইবার যে কোনো ব্যবস্থাই নাই, তাতে ক্ষুব্ধ হইবারও কিছু নাই। এ সকলই সত্য। তথাপি আমরা তিনটি প্রাণী, যে মাথার উপর প্রচণ্ড সূর্য এবং পদতলে ততোধিক উগ্র উত্তপ্ত বালুকারাশির উপরে এক অপরিচিত নদীকূলে এক রাস মোট ঘাট সম্মুখে লইয়া কিংকর্তব্য বিমূঢ়ভাবে পরস্পরে মুখোমুখি চাহিয়া দাঁড়াইয়া রহিলাম, সে শুধু আমাদের দূরদৃষ্ট। সহযাত্রীদের পরিচয় ইতিপূর্বেই দিয়াছি। তাহারা যে যাহার লোটা কম্বল পিঠে ফেলিয়া এবং অপেক্ষাকৃত ভারী বোঝাগুলি তাহাদের গৃহলক্ষ্মীদের মাথার উপরে তুলিয়া দিয়া স্বচ্ছন্দে গন্তব্যস্থানে চলিয়া গেলেন। দেখিতে দেখিতে রোহিণী দাদা একটা বিছানার পুঁটুলিতে ভর দিয়া কাঁপিতে কাঁপিতে বসিয়া পড়িলেন। জ্বর, পেটের অসুখ এবং চরম শ্রান্তি, এইগুলি এক করিয়া তাহার অবস্থা এরূপ যে চলা তো ঢের দূরের কথা, বসাও অসম্ভব। শুইয়া পড়িতে পারিলেই তিনি বাঁচেন। অভয়া স্ত্রীলোক, রহিলাম শুধু আমি এবং নিজের ও পরের নানা আকারের ছোট বড় বোঁচকা বুঁচকিগুলি। অবস্থাটা আমার একবার ভাবিয়া দেখিবার মতো বটে। অকারণে চলিয়াছি তো এক অজ্ঞাত অপ্রীতিকর স্থানে। এক স্কন্ধে ভর করিয়াছেন এক নিঃসম্পর্কীয়া নিরুপায় নারী, অপর স্কন্ধে ঝুলিতেছেন তেমনি অপরিচিত এক ব্যাধিগ্রস্ত পুরুষ। মোট ঘাটগুলো তো সব ফাও। এই সকলের মধ্যে ভীষণ রৌদ্রে আকণ্ঠ পিপাসা লইয়া এক অজানা জায়গায় হতভম্ব হইয়া দাঁড়াইয়া আছি। চিত্রটি কল্পনা করিয়া পাঠক হিসাবে লোকের প্রচুর আমোদবোধ হইতে পারে। হয়তো হয়তো কোনো সহৃদয় পাঠক এই নিঃস্বার্থ পরোপকার বৃত্তির প্রশংসা করিতেও পারেন, কিন্তু কিন্তু বলিতে লজ্জা নাই, এই হতভাগ্যের তৎকালে সমস্ত মন বিতৃষ্ণায় ও বিরক্তিতে একেবারে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। নিজেকে সহস্র ধিক্কার দিয়া মন বলিতেছিল, এত বড় গাধা ত্রিসংসারে কি আর কেউ আছে? কিন্তু কিন্তু পরমাশ্চর্য এই যে এ পরিচয় তো আমার গায়ে লেখা ছিল না। তবে এক জাহাজ লোকের মধ্যে ভার বহিবার জন্য এক দণ্ডেই অভয়া আমাকে চিনিয়া ফেলিয়াছিল কি করিয়া। কিন্তু কিন্তু আমার চমক ভাঙিল তাহার হাসিতে। সে মুখ তুলিয়া একটুখানি হাসিল। এই হাসির চেহারা দেখিয়া শুধু আমার চমক নয়, তাহার ভয়ানক কষ্টটাও এইবার চোখে পড়িয়া গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্য হইয়া গেলাম এই পল্লীবাসিনী মেয়েটির কথায়। কোথায় লজ্জায় কৃতজ্ঞতায় মাটির সহিত মিশিয়া গিয়া করুণা ভিক্ষা চাহিবে, না হাসিয়া কহিল, খুব ঠকেছেন, মনে করবেন না যেন। অনায়াসে যেতে পেরেও যে যাননি, তার নাম দান। এত বড় দান করবার সুযোগ জীবনে হয়তো খুব কমই পাবেন, তা বলে রাখছি। কিন্তু সে কথা যাক, জিনিসপত্র এইখানেই পড়ে থাক, চলুন একে যদি কোথাও ছায়ায় একটু শোয়াতে পারা যায়। বোঁচকা মুচকির মমতা আপাতত ত্যাগ করিয়াই আমি রোহিণী দাদাকে পিঠে করিয়া কেরেন্টিনের উদ্দেশ্যে রওনা হইলাম। অভয়া ছোট একটি হাত বাক্স মাত্র হাতে লইয়া আমার অনুসরণ করিল। অন্যান্য জিনিসপত্র সেইখানেই পড়িয়া রহিল। অবশ্য সে সকল আমাদের খোয়া যায় নাই। ঘণ্টা দুই পরে তাহাদের আনায়া লইবার উপায় হইয়াছিল।
অধিকাংশ স্থলেই দেখা যায় সত্যকার বিপদ কাল্পনিক বিপদের চেয়ে ঢের সুসহ। প্রথম হইতেই ইহা স্মরণ থাকিলে অনেক দুশ্চিন্তার হাত এড়ানো যায়। সুতরাং কিছু কিছু ক্লেশ ও অসুবিধা যদিও নিশ্চয়ই ভোগ করিতে হইয়াছিল, তথাপি এ কথাও স্বীকার করিতে হয় যে ক্যারেন্টিনের নির্দিষ্ট মেয়াদের দিনগুলি আমাদের এক প্রকার ভালোই কাটিল। তাছাড়া পয়সা খরচ করিতে পারিলে জমের বাটিতেও যখন বড় কুটুম্বের আদর পাওয়া যায়, তখন এ তো মোটে ক্যারেন্টিন। জাহাজের ডাক্তারবাবু বলিয়াছিলেন, স্ত্রীলোকটি বেশ ফরওয়ার্ড, কিন্তু প্রয়োজন হইলে এই স্ত্রীলোকটি যে কিরূপ বেশ ফরওয়ার্ড হইতে পারে তাহা বোধ করি তিনি কল্পনাও করেন নাই। রোহিণীবাবুকে যখন পিঠ হইতে নামাইয়া দিলাম, তখন অভয়া কহিল, হয়েছে, আর আপনাকে কিছু করতে হবে না শ্রীকান্তবাবু, এবার আপনি বিশ্রাম করুন, যা করবার আমি করছি। বিশ্রামের আমার যথার্থই আবশ্যক হইয়াছিল। পা দুটি শ্রান্তিতে ভাঙিয়া পড়িতেছিল, তথাপি আশ্চর্য হইয়া বলিলাম, আপনি কি করবেন? অভয়া জবাব দিল, কাজ কি কম রয়েছে? জিনিসগুলি আনতে হবে, একটা ভালো ঘর জোগাড় করে আপনাদের দুজনের বিছানা তৈরি করে দিতে হবে, রান্না করে যা হোক দুটো দুজনকে খাইয়ে দিয়ে তবে তো আমার ছুটি হবে, তবে তো একটু বসতে পাবো। না না, মাথা খান, উঠবেন না, আমি এক্ষুনি সমস্ত ঠিকঠাক করে দিচ্ছি। একটু হাসিয়া কহিল, ভাবছেন মেয়ে মানুষ হয়ে একা এসব জোগাড় করবো কি করে? না, তা বই কি, আপনাদের জোগাড় করেছিল কে? সে আমি না আর কেউ? বলিয়া সে ছোট বাক্সটি খুলিয়া গুটি কয়েক টাকা আঁচলে বাঁধিয়া লইয়া ক্যারেন্টিনের অফিস ঘরের দিকে চলিয়া গেল। সে পারুক আর না পারুক, আমি তো আপাতত বসিতে পাইয়া বাঁচিয়া গেলাম। আধ ঘন্টার মধ্যে একজন চাপরাশি আমাদের ডাকিতে আসিল। রোহিণীকে লইয়া তাহার সঙ্গে গিয়া দেখিলাম ঘরটি ভালোই বটে। মেম সাহেব ডাক্তার নিজে দাঁড়াইয়া লোক দিয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করাইতেছেন। জিনিসপত্র আসিয়া পৌঁছিয়াছে, দুখানি খাটিয়ার উপর দুজনের বিছানা পর্যন্ত তৈরি হইয়া গিয়াছে। একধারে নূতন হাঁড়ি, চাল, ডাল, আলু, ঘি, ময়দা, কাঠ সমস্তই মজুদ। মাদ্রাজি ডাক্তারের সঙ্গে অভয়া ভাঙা হিন্দিতে কথাবার্তা চালাইতেছে। আমাকে দেখিতে পাইয়াই কহিল, ততক্ষণ একটু শুয়ে পড়ুন গে, আমি মাথায় 2 ঘটি জল ঢেলে নিয়ে এ বেলার মতো 4টি চালে ডালে খিচুড়ি রেঁধে নিই, ও বেলা তখন দেখা যাবে। বলিয়া গামছা এবং কাপড় লইয়া মেম সাহেবকে সেলাম করিয়া একজন খালাসিকে সঙ্গে করিয়া স্নান করিতে চলিয়া গেল। অতএব ইহারই অভিভাবকতায় এখানের দিনগুলি যে আমাদের একরকম ভালোই কাটিয়াছিল, তাহা বলায় নিশ্চয় বিশেষ কিছু অত্যুক্তি করা হয় নাই। এই অভয়াতে আমি 2টো জিনিস শেষ পর্যন্ত লক্ষ্য করিয়াছিলাম। এরূপ অবস্থায় নিঃসম্পর্কীয় নরনারীর ঘনিষ্ঠতা শতই দ্রুত অগ্রসর হইয়া যায়, কিন্তু ইহা সে কোনোদিন ঘটিবার সুযোগ দেয় নাই। ইহার ব্যবহারের মধ্যে কি যে একটা ছিল, তাহা প্রতিক্ষণেই স্মরণ করাইয়া দিত আমরা এক জায়গার যাত্রী মাত্র, কাহার সহিত কাহারও সত্যকার সম্বন্ধ নাই। 2 দিন পরে হয়তো সারা জীবনের মধ্যেও আর কখনো কাহার সহিত সাক্ষাৎ ঘটিবে না। আর আর এমন আনন্দের পরিশ্রমও কখনো দেখি নাই। সারাদিন আমাদের সেবার জন্যেই ব্যস্ত, সমস্ত কাজ নিজেই করিতে চায়। সাহায্য করিবার চেষ্টা করিলে হাসিয়া বলিত, এ তো সমস্তই আমার নিজের কাজ, নইলে রোহিণী দাদারই বা এত কষ্টের আবশ্যক কি ছিল? আপনারই বা কি মাথা ব্যথা পড়েছিল এই জেলখানায় আসতে? আমার জন্যেই তো আপনাদের এত দুঃখ। হয়তো খাওয়া দাওয়ার পরে একটু গল্প হইতেছে, অফিসের ঘন্টায় 2টা বাজিতেই একেবারে উঠিয়া দাঁড়াইয়া কহিল, যাই আপনাদের চা তৈরি করে আনি, 2টো বাজল। মনে মনে বলিতাম, তোমার স্বামী যত পাপিষ্ঠই হন, পুরুষ মানুষ তো, যদি কখনো তাকে পাও, তোমার মূল্য তিনি বুঝবেনই। তারপরে একদিন মেয়াদ ফুরাইল, দাদাও ভালো হইলেন, আমরাও সরকারি ছাড়পত্র পাইয়া আর একবার পোঁড়লা পুঁড়লি বাঁধিয়া রেঙ্গুন যাত্রা করিলাম। কথা ছিল শহরে মোসাফিরখানায় 2-1 দিনের জন্য আশ্রয় লইয়া একটা বাসা তাহাদের ঠিক করিয়া দিয়া তবে আমি নিজের জায়গায় যাইব, এবং যেখানেই থাকি
তাহার স্বামীর ঠিকানা জানিয়া তাহাকে একটা সংবাদ পাঠাইবার প্রাণপণ চেষ্টা করিব। শহরে যেদিন পদার্পণ করিলাম সে দিনটি ব্রহ্মবাসীদের কি একটা পর্বদিন, আর পর্বও তাহাদের লাগিয়াই আছে। দলে দলে ব্রহ্ম নরনারী রেশমের পোশাক পরিয়া তাহাদের মন্দিরে চলিয়াছে। স্ত্রী স্বাধীনতার দেশ, সুতরাং আনন্দ উৎসবে তাহাদের সংখ্যাই অধিক। বৃদ্ধা, যুবতী, বালিকা, সকল বয়সের স্ত্রীলোকই অপূর্ব পোশাক পরিচ্ছদে সজ্জিত হইয়া হাসিয়া, গল্প করিয়া, গান গাইয়া সমস্ত পথটা মুখরিত করিয়া চলিয়াছে। ইহাদের রং অধিকাংশই খুব ফর্সা। মেঘের মতো চুলের বোঝা তো 90% রমণীর হাঁটুর নিচে পড়ে। খোঁপায় ফুল, কানে ফুল, গলায় ফুলের মালা, ঘোমটার বালাই নাই। পুরুষ দেখিয়া ছুটিয়া পলাইবার আগ্রহাতিশয্যে হোঁচট খাইয়া উপর হইয়া পড়া নাই। দ্বিধা সংকোচ লেশহীন, যেন ঝর্ণার মুক্ত প্রবাহের মতোই স্বচ্ছন্দে অবাধে বহিয়া চলিয়াছে। প্রথম দৃষ্টিতে একেবারে মুগ্ধ হইয়া গেলাম। নিজেদের দেশের তুলনায় মনে মনে তাহাদের অশেষ প্রশংসা করিয়া বলিলাম, এই তো চাই, এই নইলে আবার জীবন। তাহাদের সৌভাগ্যটা সহসা যেন ঈর্ষার মতো বুকে বাজিল। কহিলাম, এই যে ইহারা চতুর্দিকে আনন্দ সৃষ্টি করিয়া চলিয়াছে, সে কি অবহেলার জিনিস? রমণীদের এতখানি স্বাধীনতা দিয়া এ দেশের পুরুষেরা কি এমন ঠকিয়াছে? আর আমরাই বা তাহাদের আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়া জীবনটা পঙ্গু করিয়া দিয়া কি এমন জিতিয়াছি? আমাদের মেয়েরাও যদি এমনি একদিন। হঠাৎ একটা গোলমাল শুনিয়া পিছনে ফিরিয়া যাহা দেখিলাম তাহা আজও আমার তেমনি স্পষ্ট মনে আছে। বচসা বাঁধিয়াছে ঘোড়ার গাড়ির ভাড়া লইয়া। গারোয়ান আমাদের হিন্দুস্থানি মুসলমান। সে কহিতেছে চুক্তি হইয়াছিল 8 আনা, আর 3 জন ভদ্র ঘরের ব্রহ্মরমণী গাড়ি হইতে নামিয়া পড়িয়া সমস্বরে চিৎকার করিয়া বলিতেছিল, না 5 আনা। মিনিট 2-3 তর্কাতর্কির পরেই বলং বলং বাহু বলং। পথের ধারে একটা লোক মোটা মোটা ইক্ষুদণ্ড গাদি করিয়া বিক্রি করিতেছিল। অকস্মাৎ 3 জনেই ছুটিয়া গিয়া 3 গাছা হাতে তুলিয়া লইয়া হতভাগ্য গারোয়ানটাকে এক যোগে আক্রমণ করিলেন। সে কি এলোপাথারি মার! বেচারা স্ত্রীলোকের গায়ে হাত দিতেও পারে না। শুধু আত্মরক্ষা করিতে একে আটকায় তো ওর বাড়ি মাথায় পড়ে, ওকে আটকায় তো তার বাড়ি মাথায় পড়ে। চারিদিকে লোক জমিয়া গেল, কিন্তু সে শুধু তামাশা দেখিতে। সে দুর্ভাগার কোথায় গেল টুপি পাগড়ি, কোথায় গেল হাতের ছিপটি? আর সহ্য করিতে না পারিয়া সে রণে ভঙ্গ দিয়া পুলিশ পুলিশ, পিয়াদা পিয়াদা চিৎকার করিতে করিতে ছুটিয়া পলাইল। সবে বাংলাদেশ হইতে আসিতেছি, তাও আবার পাড়াগাঁ হইতে। কলিকাতায় স্ত্রী স্বাধীনতা আছে কানে শুনিয়াছি, চোখে দেখি নাই। কিন্তু স্বাধীনতা পাইলে ভদ্র ঘরের অবলারাও যে একটা জোয়ান মদ্য পুরুষ মানুষকে প্রকাশ্য রাজপথের উপর আক্রমণ করিয়া লাঠিপেটা করিতে পারে, ক্রমশ এতখানি সবলা হইয়া ওঠার সম্ভাবনা আমার কল্পনার অতীত ছিল। অনেকক্ষণ হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া থাকিয়া সকার্যে প্রস্থান করিলাম। মনে মনে কহিতে লাগিলাম, স্ত্রী স্বাধীনতা ভালো কিংবা মন্দ, সমাজে আনন্দের মাত্রা ইহাতে বাড়ে কিংবা কমে, এ বিচার আর একদিন করিব। কিন্তু কিন্তু আজ স্বচক্ষে যাহা দেখিলাম তাহাতে তো সমস্ত চিত্ত উদ্ভ্রান্ত হইয়া গেল।